ঝাউডাঙ্গা গ্রামের চারপাশ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর পাড়ে খড়কুটোর ছাউনি দিয়ে ঘেরা একটি ছোট্ট ঘরে রাকেশ তার মাকে নিয়ে থাকত। মা, ও মা, এ কি হলো তোমার? তুমি পড়ে গেলে যে? না রে মা, একটু পিছলে গিয়েছিলাম। ও কিছু না, পানি যে সব ঠেলে গেল রে। কি দরকার ছিল তোমার পানি আনতে যাওয়ার মা? আমি কি ঘরে বসে শুধু ঘুঘু পাকাই? একবার করলে তো আমি এনে দিতাম। এই বয়সে নদীতে কেন নামতে গেছো তুমি? কারে কই মা, কে আছে ঘরে? রাকেশ তো সকালে কচু তুলতে গেছে। বুঝলাম তো তোমার রাকেশ নাই বাড়িতে। আমি তো ছিলাম। আমি তো উঠোনে বসে পাটি ভাঙাইতেছি। আর কত মা, এক্ষুনি পড়ে যদি মাথা ফাটতো তখন? ফাটলে আর কি হইতো রে মা, নদীর পানি না আনলে ঘরে ভাত চড়ে? আচ্ছা বলো তো মা, কে বলেছে আমরা নদীর পাড়ে গরিব আছি বলে মনটাকে সবসময় গরিব করেই রাখবো? তোমাকে কতবার না বলেছি মনের দিক থেকে রাজা হয়ে যাও, দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। কোথায় সে পাশে তো আশা ভরসা। এবার বর্ষা এলে এই ভাঙা চালের নিচে থাকতে পারবি তো? আমি বুঝি মা, আমি জানি কত কষ্ট করে থাকি আমরা, কিন্তু তুমি যে বেখেয়ালে নদীতে আসো, তোমার যদি কিছু হয় আমি তখন কারে নিয়ে থাকবো কত? হইছে, এরপর থেকে তোরেই পাঠামু। আরে রাকেশ, কোথায় ছিলি? তোকে খুঁজতেই তো তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন রে, খবর কিছু রাখিস? আমাদের জমিদার হুকুম দিয়েছে নদীর পাড়ে ঘের বানাবে। তোর ঘরটা 1 সপ্তাহের মধ্যেই সরিয়ে নিয়ে যেতে বলেছে, না হলে জমিদারের লোকজন ভেঙে দেবে। মগের মুল্লুক নাকি? জমিদার বলল আর হয়ে গেল? আমার ঘর ভাঙলে আমি আর আমার ছোট বোন কোথায় যাব? রতন, বল তুই। এই ভাঙা কুড়ে ঘরই তো আমাদের একমাত্র সম্বল। বলছিলাম কি, তুই একবার জমিদারের কাছে যা, সব খুলে বল জমিদারকে। জমিদার মশাই বুঝলেও বুঝতে পারে। হ্যাঁ, আমি তাই করব, তাই যাব আমি। মাথার উপর এই ছাউনি ছাড়া আমার আর কিছুই নেই। রাকেশ, আমি তোর সাথে যাব নাকি? আমিও অনুরোধ করলাম, ভালো মানুষ, হয়তো কথা শুনবে। রতন, তুই বাড়ি যা, বিকেলবেলা আমি তোকে নিয়ে যাব। এখন বাড়ি যাই, মা আমার জন্য চিন্তা করবে। ঠিক আছে রাকেশ, ঠিক আছে। আরে রাকেশ, রতন, কি ব্যাপার? তা দুইজনে একসাথে সভা ঘরে? জমিদার বাবু, আপনার সাথে একটু কথা ছিল। তা বলো না, কি বলবে? আমার আবার উঠতে হবে, হাতে সময় নেই। বাবু, নদীর পাড়ে ওই ছেঁড়া ছনের ঘর ছাড়া যে আমার কিছুই নেই। ওই ঘরে মা বোনকে নিয়ে কোনো রকমে থাকি। শুনলাম আপনি ঘরটা নাকি ভেঙে দিতে চাচ্ছেন। ঘর ভেঙে দিলে বিধবা মা আর বোনকে নিয়ে আমি কোথায় যাব? ওই জায়গাটুকু আপনি আমাদের জন্য ছেড়ে দিন না বাবু। দেখো রাকেশ, অনেক দিন হলো তোমরা নদী পাড়ে আমার জমিতে রয়েছ। এখন জমিটা আমার কাজে লাগবে, তাই আমি তোমাদেরকে সরে যেতে বলছি। দয়া করুন বাবু, আপনি তো সবই জানেন। আমার মাথার ওপর ওই খড়ের ছাউনি ছাড়া আর কিছুই নেই। আপনি যদি দয়া না করেন, আমরা বানের জলে ভেসে যাব। জমিদারের একমাত্র মেয়ে শহর থেকে লেখাপড়া করে গ্রামে ফিরে এসেছে। জমিদারের মেয়ে ছিল অনেক ন্যায়পরায়ণ এবং সে অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলতো। জমিদার তার মেয়েকে নিয়ে অনেক চিন্তিত ছিল। বাবা, ছেলেটা অনেক অসহায়, এভাবে বলছি, একবার ভেবে দেখতে তো পারো। ওকে বলে দাও
জমিতে থাকা যাবে না মানে থাকা যাবে না। হ্যাঁ মশাই, আপনি যা কইবেন তাই হইব। আহ বাবা, অসহায় একটা মানুষের সাথে তোমরা এরকম করতে পারো না। থাম, সুযোগ পেলেই কথার মধ্যে কথা লাগাও। কবিতা, এখান থেকে যাও, সভায় তোমার কোনো কাজ নেই। আচ্ছা যাই, তবে বাবা তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায়। রাকেশ, তুমি এখন বাড়িতে যাও, আমি ভেবে তোমাকে জানাবো। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় আছি। কবিতা আমার একমাত্র মেয়ে, এই সকল সম্পত্তি সবই ওর। কিন্তু ও যেভাবে দিনের পর দিন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, তাতে গ্রামের মানুষের সামনে আমার মান সম্মান আর থাকছে না। আগে জমিদার মশাই, জমি তো আপনার নিজের, আবার চিন্তাতেও আপনিই পড়ছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। শোন নিমাই, মনের মধ্যে অনেক চিন্তা হচ্ছে। কবিতা দিনের পর দিন আমার সুনাম নষ্ট করছে। আজ থেকে খেয়াল রাখবে, লোকজন থাকাকালীন কবিতা যেন সভায় আসতে না পারে। আজ্ঞে হুজুর, আপনি যা কইবেন তাই হইব হুজুর। বাবা রাকেশ, জমিদার কি বললো? ঘরটা কি এবার আমাদের ভেঙেই ফেলতে হবে? জানি না মা, জমিদারের মনে কি আছে, তবে বলল ভেবে দেখবে। মা, এখন আমি উঠি, রতন আমার জন্য অপেক্ষা করছে নদীর পাড়ে। এরপর সে বাইরে যায় রতনের সাথে নদীতে মাছ ধরতে। তারা দুজনে নৌকার দুই মাথায় বসে আছে। আরে রাকেশ, অনেকদিন বাদে দুজন একসাথে মাছ ধরতে এসেছি। হ্যাঁ রতন, আজ দুজনে নিজের মতো করে অনেকটা সময় কাটাবো। রাকেশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। ও তো মনে হলো আমাকে ডাকছে। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? এই তো আসছি। রাকেশ, তোর তো মনে হয় কপাল খুলে গেল রে। জমিদারের মেয়ে পায়ে হেঁটে তোর সাথে দেখা করতে এসেছে। রতন, তুই বড্ড বেশি কথা বলিস। রাকেশ, ছোটবেলা থেকেই বাবার এই অন্যায় অপরাধ আমি দেখে আসছি। আমার মা এসব কিছু সহ্য করতে না পেরে সে পরপারে চলে গেছেন, আর আমিও ছোটবেলা থেকে এগুলোই দেখে বড়। আমি চাই না আমার বাবার পাপের সাম্রাজ্যে আমি থাকি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এ কি বলছেন? আপনি হবেন আমার ঘরের বউ? তা কি কখনো হয় নাকি? কেন হবে না? আমি তোমাকে বললামই তো, আমার স্বপ্নগুলো অনেক ছোট ছোট। আমি স্বপ্নে দেখি এই নদী পাড়ে নির্মল বাতাসে হবে আমার শ্বশুর বাড়ি, ঘরে থাকবে অনেক ভালোবাসা আর শান্তি। তা হয় না, এগুলো স্বপ্নেই সুন্দর, বাস্তবে নয়। আপনি কি জানেন এই কথা জমিদার মশাই জানতে পারলে কি হবে? আমার ঘর তো ভাঙবেই, সাথে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। কিচ্ছু হবে না রাকেশ, আমি হলাম আমার জমিদার বাবার একমাত্র কন্যা, তার সমস্ত সম্পদের মালিক আমি। আমি যদি তোমাকে বিয়ে করে নিই, সে তোমার কিচ্ছুটি করতে পারবে না। তা হয় না। কেন হবে না? তুমি কি জমিদারকে ভয় পাও? তাহলে আমিও জমিদারের কন্যা, তোমাকে আমাকেও ভয় পেতে হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আজ এক্ষুনি আমরা বিয়ে করব। হায় হায়, হে কি করেছিস রাকেশ? হে মাইয়াকে। মা, এই যে এটা আমার বউ কবিতা। বউ? কার মাইয়া? কখন বিয়ে করলি রাকেশ? জমিদার বাড়ির মাইয়া? চিন্তা করো না তোমা, কবিতা নিজ ইচ্ছাতেই আমাকে বিয়ে করেছে, আমি কোনো জোর করিনি। এখানে বসো মা, একটু শান্ত হও। কি করে শান্ত হই বলতো? তুই যা বলছিস, জমিদার তোর এই কথা কানে নেবে? মা কবিতা, তুমি বাড়ি ফিরে যাও,
তোমার বাবা জানতে পারলে আমার ছেলেকেই মেরে ফেলবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, একবার যখন নদী পাড়ে শ্বশুর বাড়ি বানিয়ে ফেলেছি, আমি এখান থেকে আর ফিরছি না। মা, কবিতা তো ঠিকই বলেছে। এত ভয় পাচ্ছ কেন বলো তো? তাছাড়া জমিদার তো এমনিতেও আমাদের ঘরটা ভেঙে দিতে চেয়েছিল। তুমি বুঝতে পারছো না মা, এই ঘর তোমার জন্য না। এই ঘরে না আছে খাট, আর না আছে ঠিক মতো চাল। আমি দামি খাটে ঘুমোতে আসিনি। আমি এসেছি নদী পাড়ে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে। আপনি আমায় আশীর্বাদ করুন মা। ও মা, মেনে নাও, কবিতা এখন জমিদারের মেয়ে নেই, ও আমার বউ। এটা কবিতার শ্বশুর বাড়ি। এখন আর জমিদার এ ঘর ভাঙতে পারবে না। মা, আপনি আমাদের আশীর্বাদ করুন। হয় মা, হয়। অনেক সুখী হও। ছি, আমার মেয়ে কবিতা, ওকে আমার মেয়ে ভাবতে ইচ্ছে করছে না। নিমাই, যা শুনেছি তা যদি সত্য হয়, একটাকেও আমি ছেড়ে দেব না। মেয়ে বলে কি হয়েছে, ওকে আমি কেটে কেটে নদীতে ভাসিয়ে দেব। হুজুর, আপনি একটু শান্ত হন। আমাকে শান্ত হতে বলছিস? কি করে শান্ত হই বলতো? এই মেয়ে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আগে জমিদার মশাই, আমার একটা কথা আপনি রাখেন। যা ভুল হইবার তা হইয়া গেছে। আপনি কবিতারে বুঝাইয়া শুনাইয়া বাড়িতে ফিরাইয়া আনেন। আমার বংশে এই লজ্জা, জমিদার ঘরের মেয়ে এক কুড়ে ঘরের ছেলের বউ হয়েছে। আমি কি মরে গেছি নাকি যে ওদের মেনে নেব? হুজুর, লোকে বলা বলি করতাছে কবিতা নিজে থেকেই ওই পোলারে বিয়া কইরা আইছে। চারদিকে সবাই হাসাহাসি করতাছে জমিদারের মাইয়া কুইরা ঘরের বউ হইছে। থাম, আর একটা কথা বললে তোর জিভ কেটে ফেলবো আমি। এই অপমান আমি সহ্য করব না। আমার মাথা হেট করেছে, ওকে আমি ফিরিয়ে আনব। এই গায়ের লোক হাসছে আমাকে নিয়ে। কবিতা, তুই যদি এই বংশের কলঙ্ক হোস, তবে সেই কলঙ্ক আমি নিজের হাতে ধুয়ে ফেলবো। চাল থেকে তো পানি পড়ছে। ইস, এই বালতিটাও তো ভরে গেছে। তুমি পারবে না। আরে, তুমি তো একেবারে ভিজে গেছো। তোমার তো ঠান্ডা জ্বর লেগে যাবে। তুমি কোনো চিন্তা করো না রাকেশ, আমি সব সামলে নেব। একটু বৃষ্টির পানি পড়লে তাতে কি হয়েছে? এই বালতির পানিগুলো ফেলে তারপর আবার বালতিগুলো বসাতে হবে। রূপা, তুমি ওখানে দাঁড়িয়ে ফিরছো কেন? এসো, ঘরের মধ্যে এসো। আমরা সবাই মিলে কষ্টকে মিষ্ট করব। তাই ভাবি, তোমার মতো মানুষ হয় না। তুমি আমাদের জন্য আশীর্বাদ পেয়ে এসেছো। না, আমি দিনের পর দিন এভাবে রাকেশের কষ্ট আর দেখতে পারবো না। রাকেশ, মা, রূপা, ওদের জন্য আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? এসেছিলাম তো একেবারেই খালি হাতে। এই তো, এই বালা দুটোই আমার শেষ সম্বল। এই বালা দুটোকেই কাজে লাগাতে হবে। বালা দুটো বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনবো। আমার এই বালা দুটো ওজন করে দেখুন তো। অনেক ভারী গয়না, ভালোই ওজন আছে। এটা কি করবা বৌমনি? দাদা, এটা আমি দোকানে বিক্রি করতে চাই। আমি এই গায়ের বউ, এখন তো বাজারে যেয়ে বালা বিক্রি করতে পারবো না। তুমি যতটা পারো এর মূল্য আমাকে দাও। আরে, তুমি ছিলা জমিদারের মাইয়া, রাকেশের ঘরে আইসা এখন তোমারে চুরি বিক্রি করতে হইতাছে। দাদা, ওসব কিছু না। রাকেশ তো আমাকে 3 বেলা সুন্দর করেই খেতে দেয়।
পড়তেও দেয়। তাই আমি রাকেশের জীবনটা পরিবর্তন করতে এই চুড়ি জোড়া বিক্রি করব, আর সেই টাকা পেলে সেটা দিয়ে আমি একটা কাজ করতে চাই। তা বৌমনি, তুমি তো অনেক ভালো মনের মানুষ, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। রাকেশ শহরে পড়াশোনা জানা পোলা চাকরি না পাইয়া গ্রামে আইসা কাজ করতেছে, তাইলে দুইজনে মিলা কিছু একটা করতে পারো, কেমন? আচ্ছা দাদা, এখন আমি আসি তবে। রাকেশ, আমি তোমার জীবনে সব পাল্টে ফেলবো। এই ঘর, এই জীবন আমি তোমাকে নতুন ভাবে উপহার দেব। ওরে রাকেশ, আমি তোর বউরে দেখছি গায়ের পথ ধরে একটা ব্যাগ ঘাড়ে করে কোথায় যেন চলে যাচ্ছে। মনে হচ্ছে জমিদারের বাড়ি ফিরে গেছে। কি বলো? কবিতা চলে গেছে আমাকে কিছু না বলে? দেখ রাকেশ, ভালো বল আর খারাপ বল, জমিদারের মেয়েকে বিয়ে করেছিস, এত লাই দিস না। শেষমেশ দেখা যাবে তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। এখন যাও বাপু, তুমি গিয়ে তোমার বউকে খুঁজে নিয়ে এসো। পিসি, তোমার এত চিন্তা না করলেও চলবে, আমি দেখে নেব। কবিতা, তুমি কোথায় গিয়েছিলে? আর তোমার সাথে এটা কি হয়েছে? এই দেখো, এটা আমার নতুন সেলাই মেশিন। এই কবিতা, মেশিন তো অনেক টাকা, এত টাকা তুমি কোথায় পেলে গো? ওঠো ওঠো, ফ্যানে ওঠো, তারপর সব বলছি। ও বৌদি, সারাদিন এভাবে কাজ করলে তো তোমার চোখে কম দেখবে তুমি। আমার চোখ নিয়ে এত টেনশন করতে হবে না। আমি আবার নতুন করে বিয়ে করব না। আমি তো তোমার চোখ নিয়ে ভাবছি রূপা। আজকের মতো হয়েছে তো, চোখ লাল হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নাও। জানো তো রূপা, এই নিয়ে আমি 5টা শাড়ি কমপ্লিট করলাম। ভাবছি আগামীকাল বাজারে তোমার দাদাকে বলবো শাড়িগুলো বাজারে তুলতে। তাই নাকি? এখন তো তুমি রীতিমতো শাড়ির দোকানদার হয়ে যাবে গো। না না, তুমি ভুল বললে, আমি শাড়ির দোকানদারের বউ। শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। যদি আমার স্বপ্ন সত্যি হয়, তাহলে আমার রাকেশের রূপার সবার জীবন পাল্টে যাবে। হে বিধাতা, দেখো তুমি। আরে, সত্যি সত্যি তো আমি বাক্সটা পেয়েছি। একেই বলে অলৌকিকতা। জানলে সবে সুতা যাবে উড়ে। না না, কেউ জানতে পারবে না। দিন যায় রাত যায়, কবিতা গোপনে শাড়ি বানাতে থাকে, আর এভাবেই চলতে থাকে কয়েকদিন। ওরে বাবা, এই তো যেন রাজপ্রাসাদের রানীর শাড়ি। ও বৌদি, এই শাড়ি তুমি কেমন করে বানিয়েছো গো? কেন, তোমার কি মনে হচ্ছে ভূতে এসে শাড়িগুলো আমায় দিয়ে গেছে? সত্যি, শাড়িগুলো একেবারে অপরূপ। এই শাড়ি বাজারে গেলে সকলের চোখ ছানা বড়া হয়ে যাবে রে। এটা এত সুন্দর জাদুর শাড়ি। তোমার শাড়ি তো সব মুহূর্তে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ভাবির হাতে জাদু আছে বলতে হবে। এইটা তো সিল্কি শাড়ি, সোনার মতো ঝিলমিল করতেছে। এইটা কই থেকে বানাইলা রাকেশ? বাবু, বাড়িতেই তৈরি করেছি। আমার বউ অনেক ভালো শাড়ি বানাতে পারে। আরে রাকেশ, আগে করতাম মাছ বিক্রি, এখন করতাছ সোনার মতো ঝিলমিলে শাড়ি।
ব্যাপারটা কি? সারা জীবন কি মাছ বিক্রি করলে চলবে বাবু? নিজেরও তো কিছু একটা করা দরকার নাকি? এই যে তোমার এই শাড়িটা দূর থেকে অনেক বেশি চকচক করতেছিল, এই শাড়ি তুমি কোথায় পাইছ? বাবু, এই সব শাড়ি আমার বউ নিজের হাতে বানিয়েছে। তোমার এই শাড়ি সবগুলো আমার অনেক খুব পছন্দ হয়েছে, আমি সবগুলাই শাড়ি কিনবার চাই। কি বলছেন আপনি? সত্যি সত্যি আপনার শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি চাও তাইলে আমি আজকাই অর্ডার দিয়ে যাই, পরের হাটে আইসা শাড়িগুলান সব নিয়ে যাবো। সে তো খুশির খবর সাহেব, আপনি যদি এতগুলো শাড়ি একেবারে অর্ডার করেন তাহলে আমার থেকে আর বেশি খুশি কেউ হবে না। কবিতার পরিশ্রম সার্থক হয়েছে। আজ আমি জমিদার মশাইয়ের সামনে কবিতাকে নিয়ে দাঁড়াতে পারবো, কবিতার মনের আশা পূর্ণ করতে পারবো। আরে রফিক, এই 5টা শাড়ি কোথা থেকে এনেছিস? মহাজন, গায়ের একজন ছোটখাটো ব্যবসায়ী, শাড়িগুলান সুন্দর ছিল তাই কিনে নিয়ে আইলাম। আরে বাহ, সুন্দর ছিল মানে? এই শাড়ি যদি শহরে পাঠাতে পারি তাহলে তো আমাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। তুই এক্ষুনি যা, ওই লোকের বাড়িতে যা, একেবারে 100টা শাড়ি অর্ডার করে আসবি। মহাজন, এত নিলে রিস্ক হব, এটা ঠিক হইব কি? আরে শাড়ি থেকে তো চোখ সরাতেই পারছি না। এই শাড়ি শহরে গেলে আমার ব্যবসায় অনেক উন্নতি হবে। দেরি করলে অন্য কেউ নিয়ে নেবে। দেরি করা যাবে না। রাকেশ, শুনলাম শাড়ি বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছিস। তোর বউ নাকি জাদুর শাড়ি পেয়েছে রে? হ্যাঁ পিসি, বউ আমার লক্ষ্মী। ও যেদিন থেকে আমার ঘরে এসেছে সেদিন থেকেই আমার ঘরে আর কোনো অভাব নেই। চিন্তা করো না পিসি, নদীর পাড়ে আমার শ্বশুর বাড়ি। আমাকে তো যুদ্ধ সংগ্রাম করেই বাঁচতে হবে। ভাবছি এই নদীর পাড়ে আমি ছোট্ট করে একটা শাড়ির কারখানা করব। গায়ের সকলে আমার কারখানায় কাজ করবে, তাতে গায়ের অনেক উন্নতি হবে। তা কবিতা, আমাকে বাপু একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ পিসি, আমি গায়ের সকলকে একটা করে কাজ দেব। রফিক, 1 লাখ টাকা রেডি করো। ওই মেয়েকে এই টাকা দিয়ে বলে আয় শাড়ির কারখানা তৈরি করতে। অর্ধেক টাকা আমি ইনভেস্ট করব। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি যাইতাছি। ম্যাডাম, এই টাকাটা রাখেন। মহাজন কইছে আপনার কারখানা করতে যত টাকা লাগে তার অর্ধেক টাকা মহাজন নিজেই দিব। তাই নাকি? তাহলে তো সত্যি সত্যি নদীর পাড়ের মানুষের জীবন পরিবর্তন হবে, আমার স্বপ্ন সত্যি হবে। রাকেশ, নদীর পাড়ে সুন্দর একটা কাপড়ের কারখানা দেবে। এমন ভাবে প্ল্যান করবে যেন গায়ের সকলে এই কারখানায় কাজ করতে পারে। কবিতা, এত টাকা তুমি কোথায় পেলে? আর বলো না রাকেশ, তুমি সেই দিন বাজারে শাড়ি নিয়ে যাবার পর থেকে তো একের পর এক অর্ডার আমি পেয়েই যাচ্ছি। শহরের এক বাবু আমায় বলেছে এখানে কারখানা করে দেবে। আমি এখানে গায়ের সকলকে কাজ দিতে পারবো। আমি এই নদী পাড়ে মানুষের জীবনের উন্নয়ন করতে চাই রাকেশ। সে তো খুব ভালো কথা। তাই নাকি বৌদি? সত্যি আমাদের দালান ঘর হবে? মাথার ওপর আর বৃষ্টি পড়বে না? ভাবতেই আমার খুব অবাক লাগছে। দাদা, বৌদি খুব কষ্ট পেয়েছে। সে যে তার বাড়ি থেকে বেরিয়েছিল আর কখনোই সেখানে ফিরল না। এখন তো উচিত বৌদিকে সাথে করে তার বাবার বাড়ি থেকে ঘুরে আসা। কবিতা, তুমি যদি চাও আমরা তোমার বাবার সাথে দেখা করে যেতে পারি। রাকেশ, আমি মানুষ চিনতে ভুল করিনি। আজ আমি তোমায় পেয়ে ধন্য রাকেশ। এই নদী পাড়ে শ্বশুর বাড়ি হয়ে
আজ আমার কোনো কিছুই অপূর্ণ রইল না। বাবা, কেমন আছো বাবা? কবিতা মা, তুই এসেছিস? এতদিন পর বাবার কথা মনে পড়লো। ভেবেছিলাম তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাই আর সাহস করিনি তোমার সামনে দাঁড়াতে। বাবা কখনো মেয়ের ওপর রাগ করে থাকতে পারে না। তুই তো আমার একমাত্র সন্তান। রাকেশ বাবা, দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার ওপর আমার কোনো রাগ নেই। বাবা, আমাদের ক্ষমা করে দিয়েছেন তো? আপনি চাইলে কবিতাকে এখানেই রাখতে পারেন। ক্ষমা করে দিয়েছি বাবা। এখন কবিতার সবকিছুই নদী পারে শ্বশুর বাড়িতে। এখন আমি ওকে এখানে রাখতে পারি না বাবা। আমিও তোমাদের নদী পাড়ের বাড়িতেই চলে যাব ভাবছি, কারণ ওটা তো আমারই বাড়ি।